আমার মিরাজকে চায় না ভাই, সে পারে না ভাই, সে চলে না ভাই, আর সাব্বিরকে লাগবে। ওটাই মিরাজের মতন প্লেয়ার এখন চলে না। শান্ত থাকলে আমরা ধরি যে 10 জন প্লেয়ার, আমাকে 11 জন ধরে না, কথা বুঝছেন? আফিফ যে একজন টেস্ট খেলোয়াড়, আজকে তাকে দেখলাম, তাকে টেস্ট টিমে চাই। তামিম ইকবালকে বিহাইন্ড দ্য ফিল্ড, তামিম ইকবালকে ক্যাপ্টেন হিসেবে কাজ করতে হবে। আইপিএল দেখেন, আমরা আইপিএল বয়কট করছি, কিন্তু ওখানে প্লেয়ারগুলো দেখেন, ওরা এত সুন্দর ফ্লিক শট মারে, ফ্লিক তো দূরের কথা, বাউন্ডারি পর্যন্ত বল যায় না আমাদের প্লেয়ারের। কথা বলেন। আমরা না, অ্যাকচুয়ালি ম্যাচ আমরা শুরু থেকে দেখতে পারি নাই। আমরা হচ্ছে অর্ধেকের পরে মানে 4টার দিকে এসেছিলাম, তারপরে 1 ঘন্টা ধরে বসে হচ্ছে আমরা খেলা দেখছিলাম। যদিও প্রথমে একটুখানি মানে বোরিং লাগছিল, কারণ হচ্ছে কোনো রান দেখছিলাম না, বাট তাও হচ্ছে দেখলাম 4 অনেক হয়েছিল। বাট অস্ট্রেলিয়ান যারা বা নিউজিল্যান্ড থেকে যারা খেলেছে ওরা অনেক ভালো খেলছে, ওরা হচ্ছে ফিল্ডিং অনেক ভালো দিছে। আর যাই হোক, ফিল্ডিং অনেক ভালো দিছে। ম্যাচটা কোথায় হারলো ব্যাটিং? ব্যাটিংয়ে হারছে হচ্ছে যখন ওই যে কি বলে লাস্ট যে উইকেটটা পড়ছে, ওই উইকেটটা যদি না পড়ে হচ্ছে ওভারগুলো যদি ইউজ করে ওগুলো যদি রান নিতে পারতো স্লোলি অ্যান্ড স্টেডিলি, তাইলে হচ্ছে মেবি এই বাংলাদেশ হেরে যেত না। বাট যেহেতু হঠাৎ করে মানে মেবি রান নিতে যে একটুখানি তাড়াহুড়া করা হয়েছে বা এরকম কিছু, এর জন্য হঠাৎ করে হচ্ছে উইকেটটা পড়ার কারণে, লাস্ট উইকেট পড়ার কারণে হচ্ছে বাংলাদেশ আর কি হেরে গেছে। থ্যাংক ইউ। তোর উইকেট মূলত ব্যাপার না, ব্যাপার এখানে আমরা 35 থেকে 37 ওভার ভিতরে ম্যাচ বের করার মতন একটা রান, যেহেতু ঘরের মাঠ সবাই জানে যে মিরপুরের ভিতরে বাংলাদেশ অলওয়েজ উইনিং। কিন্তু এই টাইমে যদি মনে করেন 248 রানের একটা ম্যাচ যদি 300 বলে খেলতে না পারে, ওইরকম বাংলাদেশে আমরা মনে করেন খেলা দেখার মতন আশা রাখি না। তেলবাজি করে সব জায়গায় চলা যায়, কিন্তু ক্রিকেটে তেলবাজি চলে না। এই যে প্রত্যেকটা প্লেয়ার খেলতেছে, মনে করেন তাদেরকে বারবার সুযোগ দেওয়া হইতেছে, ব্যর্থতার পরও সুযোগ দেওয়া হইতেছে, বিধায় তারা আজও ব্যর্থ। যদি তারা সফলতার কারণে ক্রিকেট দলে চান্স পেতো, তাহলে অবশ্যই তারা সফল হইতো। 248 রানের ম্যাচ 300 বলে যদি জিততে না পারি, তাহলে আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু আশা করি না। 2001 সাল থেকে নাকি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতেছে, এখন পর্যন্ত দেশে একটা ট্রফি পেলাম না ইন্টারন্যাশনাল। এত প্লেয়ার আইলো, এত আমরা এত সমর্থন করি, এত লজ্জার পর আমরা লজ্জা লাগে, তারপর আমরা আসি স্টেডিয়ামে খেলা দেখার জন্য। এই যে মাথাটা নিচু করে বের হয়ে যাওয়া লাগে। সেই পাবনা থেকে এই বাংলাদেশে দেখতে, সেই পাবনা থেকে আমি খেলা দেখতে আসছি। বাংলা আজকে খেলা দেখে এতটাই হতাশ, যেটা আমি অতীতে কল্পনাও করতে পারিনি। বিশেষ করে আফিফের যে খেলাটা, মিরাজের যে খেলাটা, আসলে মিরাজে কি জন্য ক্যাপ্টেন্সি রাখছে আমার বোধগম্য হয় না। আমার বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা যোগ্যতা সম্পন্ন একটা ক্রিকেটারদের ক্রিকেটে নিয়ে আসা উচিত, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের কাঠামো চেঞ্জ করতে হবে ভাই। বাংলাদেশের ক্রিকেটের আমাদের কোনো পাওয়ার হিটার ব্যাটসম্যান নাই, এটা হচ্ছে মূল সমস্যা ভাই। আমাদের ঘরোয়া লিগে সিন্ডিকেট হয়, সেখান থেকে আপনি পুরো খেলাটা আমি দেখছি, বাংলাদেশের একজন আপনার পুল শট মারার মতো অ্যাবিলিটি নেই কারো। পাওয়ার হিটিং মিসিং বলতে কেউ মনে করেন শুধু তানজিদ তামিম যে আছে ও একটু করতেছে, কিন্তু আবার সিঙ্গেলের অ্যাবিলিটি নেই, স্ট্রাইক রোটেট করতে পারে না, এটা ওর আরেক সমস্যা। কিন্তু ভাই মিডল ওভার কি আমাদের পুল শট যে খেলবে, হুক শট খেলে যে 6 মারবে, আপনি আইপিএল দেখেন, আমরা আইপিএল বয়কট করছি, কিন্তু ওখানে প্লেয়ারগুলো দেখেন, ওরা এত সুন্দর ফ্লিক শট মারে, ফ্লিক তো দূরের কথা, বাউন্ডারি পর্যন্ত বল যায় না আমাদের প্লেয়ারের। কথা বলেন। আমরা তো ইন্ডিয়াকে বয়কট করছি। পিএসএল বাদ দেন না, আপনি ঘরোয়া লিগের খেলাটাই দেখেন না। এই যে বিপিএল এর লাস্টে যে পারফর্ম করলো, ওই পারফর্ম অনুযায়ী কোনো প্লেয়ার জাতীয় দলে চান্স পাইছে? পায় নাই। আমরা বিগত বছর ধরে মনে করেন 12টা বিপিএল গেল, ওইখান থেকে আমরা মানসম্মত প্লেয়ার বা হার্ডিটার যে ব্যাটসম্যানগুলো তুলতে পারে না। পার্শ্ববর্তী দেশ ভারত প্রত্যেকটা আইপিএল থেকে তারা একটা টিম গঠন করার মতন প্লেয়ার তুলে আনতে পারে, কিন্তু আমরা পারি না কেন? আমাদের এখানে মূলত যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট যতদিন না ভাঙতে পারবেন এতদিন বাংলাদেশের ক্রিকেট উন্নত হবে না। ক্রিকেটে যতদিন তেলবাজি চলবে, সিন্ডিকেট চলবে, এতদিন ক্রিকেট ধ্বংস হইব। আমরা পরবর্তী প্রজন্ম ক্রিকেটের প্রতি কখনো আসক্ত থাকবে না, এই ক্রিকেট খেলা তারা দেখতে স্টেডিয়ামে আসবে না। আজকে দেখেন 26,000 দর্শকের স্টেডিয়াম আমাদের মিরপুর, 26,000 দর্শকের তো আপনার 4,000 দর্শক হয়েছে কিনা দেখেন, 4,000 দর্শক হয়েছে কিনা। আসছে যেগুলো আসছে টিকিটের মাধ্যমে, মনে করেন আইডি কার্ডের মাধ্যমে ফ্রি যারা আসছে, তারা ব্যক্তিগতভাবে টাকা খরচ করে কেউ খেলা দেখতে এখন আসে না। কেন আসে না? এই যে মাঠে বসে যে খেলা দেখবেন আপনি, এটা একটা অনুভূতি, একটা আবেগ, যে দেশকে আপনি সমর্থন করতেন সামনে থেকে। এত কিছু করার পরে যদি আপনি এই ম্যাচ যদি উইন না করতে পারে, তা আমাদের হতাশা আর কিছু উপায় নেই। আজকের আবেগটাই নষ্ট হয়ে গেল ভাই। মিডল ওভার ভাই সাকিব উনি চলে গেছে, ওনার কথা আমি এখানে ধরবো না। বর্তমানে আরো বহুত সাকিব তৈরি হইতেছে, শুধুমাত্র সিন্ডিকেটের কারণে এই জায়গায় আসতে পারতেছে না। এই যে এক আফিফ হোসেন ধ্রুব 2 বছর পর আবার জাতীয় দলে ব্যাক করছে, তার জায়গায় জাকের আলীর চেঞ্জ করছে, অনেক প্লেয়ার চেঞ্জ করে তাদেরকে আবার আনছে, কিন্তু কোনো লাভ নাই। যতদিন পর্যন্ত আপনি মিডল ওভারে সিন্ডিকেট ব্যাংকে প্লেয়ার না ঢোকাইতে পারবেন, এতদিন বাংলাদেশ হবে না। এই যে ক্যাপ্টেন দিয়ে রাখছে মেহেদী মিরাজ, তার বোলিং দেখেন বা ব্যাটিং স্ট্রাইক রেট, লাস্ট কিছু ম্যাচের স্ট্রাইক রেট আমাদের মনে হয় না যেতে ওয়ানডে প্লেয়ার, টেস্টে ভালো চলে।
ওয়ানডে ব্যাটিংটা টেস্টে চলে, কিন্তু টি-20-তে বা ওডিআই মিরাজের মতন প্লেয়ার এখন চলে না। আমি ব্যক্তিগতভাবে মিরাজের পক্ষে। ভাই বাংলাদেশ ম্যাচ হারছে, আমি যদি বলি আপিফ হোসেন ধ্রুবর জন্য। মানে এই যে ভাই এই অসল মালগুলো আপনি দেখেন, ধ্রুব যেই খেলাটা খেলছে, তারপরে যে নাজমুল হোসেন শান্ত, এই মালে মানে কত বাজে খেলার পরেও ওনারা হচ্ছে জাতীয় দলে রাখে। ভাই কেন ভাই, আমাদের কি প্লেয়ারের অভাব? আমাদের অন্যান্য প্লেয়ারগুলোর কি অপরচুনিটি দেওয়া যায় না? ওনাদেরকে এ করা যায় না? শান্ত, আপিফ আর হচ্ছে মেহেদী মিরাজ, উনি ক্যাপ্টেন, উনি এটা কোনো ক্যাপ্টেনের মতো খেলা হলো বলেন? তো সবচেয়ে বাজে খেলছে আমি বলবো যে আপিফের জন্য, মেহেদী মিরাজের জন্য। আর শান্ত তো বাদ, এটা তো ধরি না, আমরা ধরি যে আমরা তো ধরি যে শান্ত থাকলে আমরা ধরি যে 10 জন প্লেয়ার, আমাকে 11 জন ধরি না, কথা বুঝছেন? তো এই জন্যই আজকে মানে হারার মূল রিজন আর কি। হ্যাঁ, সাকিবের ফেরার সম্ভাবনা দেখতেছিলাম। ওই যে আসিফ নাকি যেন নাম, উনি কয়েকটা নিউজে দেখতে পারছিলাম যেন সাকিবের নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু তামিম ইকবাল উনি কিভাবে কি আচমকা বিসিবিতে আসলো, এখন হুট করে ওইভাবে আশা ব্যক্ত করছি না। তবে সেও একজন ক্রিকেটার, তিনিও ক্রিকেট খেলেন, তিনিও বুঝেন ক্রিকেটের যে একটা টান মায়া সব কিছু। সে রাজনীতি তো করে না, সেও নিজেও ক্রিকেটার, অবশ্যই সে বুঝবে যে ক্রিকেটটা কি জিনিস। আমি আশা করবো যে যেন যতই দ্বিধাদ্বন্দ্ব থাকুক সব কিছু দুটিয়ে যেন সাকিবকে দলে নিয়ে আসা হয়। আর বিশ্বকাপের আগে বিশ্বকাপ টিমে অবশ্যই সাকিবকে চাই। একসময় তারা পঞ্চপাণ্ডবের সদস্য ছিল, সুতরাং সেই দিক বিবেচনা করে টিমকে বাঁচানোর জন্য হলেও আমরা আবার সবাইকে এক হতে যাচ্ছি। বাংলাদেশ দলের প্রতি আমাদের প্রত্যাশা, মানে আমি তো আপনার মানে খেলা ভক্ত একজন, বাংলাদেশ যেহেতু নাগরিক বাংলাদেশে খেলা দেখি। মেহেদী মিরাজ যদি ক্যাপ্টেন্সি আপনার থাকে, মানে টেলিভিশনের পর্দা তো খুলে দেখবই না। আর ও যতদিন দলে খেলবে ততদিন কোনো ম্যাচ দেখবো না। অবশ্যই ব্যাটিং আফিফ হোসেন, এক কথায় আফিফ হোসেন ধ্রুবর ওখানে অনেকটা সোলো খেলা হয়ে গেছে। সে যদি স্কোরের দিক তাকিয়ে যদি মানে স্ট্রাইক রোটেট করে যদি খেলতো, বল খাচ্ছে ঠিক আছে, সিঙ্গেল নিয়ে যদি রানটা যদি সচল রাখতো, তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিতে যেতাম। আফিফ হারিয়েছে, আফিফ হারিয়েছে। আফিফ যে এই স্ট্রাইক রেটে ব্যাট করছিল, মনে হচ্ছিল যে টেস্ট খেলতে নেমেছে। আমি একজন টেস্ট প্লেয়ার, আফিফ সেটা প্রমাণ করে দিছে। পৃথিবীতে কত টেস্ট প্লেয়ার আছে আমি জানি না, কিন্তু আফিফ যে একজন টেস্ট খেলোয়াড় আজকে তাকে দেখলাম। তাকে টেস্ট টিমে চাই, এইটা শুধু বলবো। আর তাকে তো দলে ওডিআই টিমে কখনোই চাই না, তাকে টেস্ট টিমে চাই। তার যে টেস্ট খেলার অভিজ্ঞতা দেখলাম আজকে, তাকে টেস্ট হিসেবে দরকার, টেস্ট ক্যাপ্টেন হিসেবে মিরাজ যখন ব্যাটিং করতে নামলেন, তখন দলের যে চাহিদাটা ছিল, রান যেভাবে নিতে হতো, মিরাজ সেটাতে ব্যর্থ হয়েছে। কুড নট দ্য রান, সে করতে পারে নাই, হি ডোন্ট। কারণ মেহেদী হাসান মিরাজ আমাদের 2023 সালে ইন্ডিয়ার বিরুদ্ধে মনে হয় 50 রানে লাগতো 9 উইকেট, যে ম্যাচ জিতে এসে, এটা সেই মিরাজ না ভাই। মিরাজ ক্যাপ্টেন হিসেবে চলে না ভাই, একটা বাংলা কথা বলি, একদম প্লেয়ার হিসেবে মিরাজকে আমরা চাই, কিন্তু ক্যাপ্টেন হিসেবে কখনোই আমরা মিরাজকে চাই না ভাই। সে পারে না ভাই, সে চলে না ভাই। আর সাব্বিরকে লাগবে, আফিফকে সরাই আপনার সাব্বিরকে না। সাকিবের ব্যাপারটা, যারা মামলা নিয়ে কথা বলেন, এই যে যারা রাজনীতিবিদ আছেন বাংলায়, যে কিছুদিন হয়েছেন রাজনীতি করে আসছেন, সাকিবরে আপনারা কতটুকু চেনেন? যারা রাজনীতি করেন, আপনাদের কাছে প্রশ্ন। আমার আসিফ মাহমুদ, ওনার নাম কি, সজীব ভুইয়া না? সজীব ভুইয়ার কাছে আমার একটা প্রশ্ন ভাই, আপনি ক্রিকেট সম্পর্কে কতটুকু জানেন? আপনি এই যে আমাদের এই ভারতে এই যে বিশ্বকাপ খেলাটা আমরা খেলি নাই, এই অন্যায়টা মানে আসিফ নজরুলের কথা বলবো, ওনার বিপক্ষে কোনো করছে নাকি, রিপোর্ট করছে নাকি এই বিসিবি সরকারের কাছে? সেটা আমার তামিম ভাইয়ের কাছে প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা করবেন ভাই। এখন তামিম আসে, প্রেক্ষাপটে তামিম ভাই আসছে, আমরা খুব খুশি ভাই। তামিম ভাই আসছে, আমাদের থেকে খুশি আর কেউ হয় না। আমরা যারা ক্রিকেট ভক্ত খুশি না ভাই আপনারা? তামিম ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, আপনি প্লেয়ার হিসেবে, আপনার বিসিবি প্রেসিডেন্ট না, আপনার রাগ হওয়া যাবে না। আপনি বিসিবি প্রেসিডেন্ট হিসাবে আপনার কাছে আমি কান ধরতেছি, সাকিব যদি কোনো ভুল করে থাকে, আমরা কিন্তু সাকিব ভক্ত না, তামিম ভক্ত না, আমরা বাংলাদেশের ভক্ত। দিন শেষে যেই জিতাক, মুস্তাফিজি ব্যাটে নেমে জিতাক, কিন্তু আমরা বাংলাদেশের সাপোর্টার। আমরা তামিমেরও সাপোর্টার না, সাকিবেরও সাপোর্টার, কিন্তু সাকিবকে লাগবে আমাদের বাংলাদেশের জন্য। সাকিব খেলবে বাংলাদেশের জন্য, সাকিব রাজনীতিবিদ হিসেবে দলে ঢুকবে না। তার রাজনীতি করাটা ভুল হয়েছে, আমি এটা স্বীকার করি। সে এখন আওয়ামী লীগের এই যে আপনাদের শেখ হাসিনাকে নিয়ে অনেক প্রশ্ন করে, অনেক পোস্ট করে, এটা তার ভুল হচ্ছে। আমি জানি না তার কতটা, আমি রাজনীতি নিয়ে তার বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু তার উচিত এখন এই মুহূর্তে বাংলাদেশে যত তার ব্যাপারে মামলা আছে, এই বিষয়গুলো তাকে একটু দেখতে হবে, আগে পরিলক্ষণ করতে হবে যে তার কোথায় কোথায় ভুল হচ্ছে আসার ব্যাপারে।